এই কাহিনী হলো রাজস্থানের পিন্টুর। সে স্বভাবে সরল কিন্তু সৎ ছিল আর গরিবও ছিল। পিন্টু সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সে নিরামিষ ভোজী হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের সুস্বাদু মুরগির মাংস তৈরি করতে পারত। আরে কেমন আছো পিন্টু? ব্যাস সবকিছু ভালোই চলছে কাকিমা। তুমি কেমন আছো? কিছু না গো, ব্যাস চলছে। আচ্ছা, আজ রাতে টিটুর বার্থডে। আরে বাহ, এ তো বেশ ভালো কথা। আচ্ছা, আমার তরফ থেকে টিল্লুকে তুমি অনেক অনেক শুভকামনা দিও বৌদি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর হ্যাঁ, মনে রাখবেন সন্ধ্যার মধ্যে নিজের হাতে বানিয়ে কাজু বাদাম মুরগি পাঠিয়ে দিও যেন বাড়িতে। আজ অনেক অতিথি আসবে, তোমার হাতের বানানো চিকেন নিশ্চয়ই খাওয়াবে। অবশ্যই অবশ্যই, তুমি একদম নিশ্চিন্ত থাকো। সন্ধে হয়ে গেলেই চিকেন আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো পিন্টুর জীবন এরকমই ছিল। সে নিজের কথা আর হাতে তৈরি খাবার দিয়ে সবার মন জয় করত। সেই কারণেই হোটেলের মালিকও তার প্রতি মুগ্ধ ছিল। আপনার খাবার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো। আবার আসবেন যেন। বাহ পিন্টু, তো সত্যিই কোনো জবাব নেই। জানি না গ্রাহকদের উপরে তুই কি জাদু করিস, সবাই আনন্দ পায় আর গ্রাহকও বাড়তেই থাকে আর বারবার ওরা আসে। আগে এইসব ওপরওয়ালার কৃপা বাবু। আরে এটা হলো তোর বড় মনের ব্যাপার পিন্টু। তুমি আসার পরে আমার ব্যবসা এখন দ্বিগুণ বেড়ে গেছে, এরপর তো আরও বাড়তেই থাকবে। আগে অবশ্যই। যাই হোক, তুমি এইভাবেই নিজের কাজে মন দিয়ে রেখো। গ্রাহকদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো খেয়াল রেখো। গ্রাহক হলেন আমাদের ঈশ্বর, ওনাদের কখনো রাগিও না তুমি, বুঝেছো? আগে বাবু। পিন্টুর কাজের কারণে শুধু তার গ্রামই নয়, বরং হোটেলের নামও আশেপাশের গ্রামে প্রসিদ্ধ হয়ে গেছিল। লোকেরা দূর দূর থেকে পিন্টুর হাতের চিকেন খেতে আসতো আর তৃপ্ত মনে যেত। কিন্তু অন্যদের পছন্দ আর না পছন্দের খেয়াল রাখা পিন্টু প্রায়শই মনে মনে উদাস থাকতো। আর তার পেছনের কারণ ছিল তার পুরনো জমিন। মা, আজকে আমি যা কিছু করছি তার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তুমি যেগুলো শিখিয়ে গিয়েছিলে তার মধ্যে একটা কথাও আমি ভুলিনি। আর না আমি এটা ভুলেছি যে আমাদের সমস্ত জমি টমি গ্রামের ব্যবসায়ীর কাছে বাধা দেওয়া রয়েছে। কি কপাল খারাপ আমার! না তোমার চিকিৎসাটা ভালো করে করাতে পেরেছিলাম, আর না তোমার শেষ চিহ্নটাকে সামনে রাখতে পেরেছি। তবে তুমি চিন্তা করো না মা, আজ নয়তো কাল ওই জমি আমি অবশ্যই ফিরিয়ে নেবই নেব। নিজের মায়ের শেষ জিনিস ফেরত পাওয়ার জন্য সে রাত দিন পরিশ্রম করত। কিন্তু পিন্টু জানতই না যে এখন তার পরিশ্রমের আসল ফল পেতেই চলেছে সে। ওরে পিন্টু, একটু শোন তো বাবা। হ্যাঁ আগে বলুন না বাবু। আমাদের প্রতিবেশীদের গ্রামে একটা বড় বিজ্ঞান প্রদর্শনী রয়েছে, ওখানে বাইরের গ্রাম থেকে লোকজন আসবে। কি বাইরের গ্রাম থেকে লোক আসবে? হ্যাঁ, আর আমাদের কাছ থেকে ওরা চিকেনের একটা দুর্দান্ত ডিশ বানিয়ে নিয়ে যেতে বলেছে। ব্যাস এইটুকু ব্যাপার, কোনো ব্যাপার না মশাই, আমি করে নেব। না হয়ে যাবে সেটা তো আমিও জানবো, কিন্তু ওনারা বলেছেন যে অতিথিরা বাইরে থেকে এসছে আর ওরা বেশি খাবার ঝাল পছন্দ করে না, তাই সেই মতন একটু নতুন বেশ দুর্দান্ত আর কম ঝাল খাবার বানাতে হবে। ও, ঝাল কম দিতে হবে তো? ঠিক আছে বাবু, হয়ে যাবে। আচ্ছা, এই প্রদর্শনীটা কোথায় রয়েছে? কালকে। তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে ভালো করে চিন্তা করো যে নতুন কি বানাতে পারো, তারপর সেটা আমরা ওখানে পাঠিয়ে দেব। আগে হ্যাঁ। শেঠের কথা শুনে পিন্টু খুব উৎসাহিত হয়। সে অনেক দিন থেকে কিছু একটা আলাদা করতে চাইছিল, আর এখন বিজ্ঞান মেলার বাহানায় সেটাই করতে চলেছিল। পরের দিন পিন্টু জরুরি জিনিস কিনতে বাজারে যায়। পিন্টু বাজারে নিজের জিনিসপত্র কিনতে ব্যস্ত ছিল, তক্ষুনি তার চোখ পড়ে একটা অদ্ভুত জিনিসের দিকে। আরে এটা কি? কুমড়ো? আমি বরং এটার সাথেই নতুন কিছু বানাই। বাজারে পড়ে থাকা বড় বড় কুমড়ো দেখে পিন্টুর মনে পাম্পকিন চিকেন বানানোর আইডিয়া চলে আসে, আর সে কুমড়ো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যাক বাবা, বাড়িতে পৌঁছেই গেছি। কি গরম পড়েছিল বাপ রে বাপ। যাকে এবার পিন্টু নতুন কিছু বানাতে হবে তোকে। পিন্টু কুমড়ো আর চিকেন তো এনেছিল, কিন্তু সে ভয়ও পাচ্ছিল যে এই এক্সপেরিমেন্ট নষ্ট না হয়ে যায়। কিন্তু সে হাল ছাড়েনি আর কাজে মন দেয়। উফ, খুব ভয় পাচ্ছি। হায় ঈশ্বর, এবার যেন নতুন কিছু বানাতে পারি এই হাত দিয়ে আমি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধোয়ে তারপর তার উপর বিশেষ মশলার জাদু দেখায়। যা, চিকেনে গরম মশলা,
নুন, হলুদ, আলু সব ভালো করে মিশিয়ে ফেলেছি আমি। এবার পালা কুমড়োর। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে কুমড়ো বার করে, ধুয়ে তার রস বার করে দেয়। এবার মুরগির মাংস তেল, লাল মরিচ আর মশলা দিয়ে বড় প্যানে ভেজে দেয়, আর তার মধ্যে কুমড়োর রস মিশিয়ে ঢেকে রান্না করতে দেয়। যাক, এইটা রেখে দিলাম আমি কড়াইয়ের মধ্যে, গ্যাসটাকে অল্প দিয়ে দিয়েছি। এবার পালা হলো ভাতটার। সে তাড়াতাড়ি ভাত রান্না করে আর কুমড়োর রসে রান্না করা মুরগি মিশিয়ে তাতে দম লাগায়, যেন বিরিয়ানি হোক। আর ব্যাস কয়েক মিনিটেই প্রস্তুত হয়ে যায় পিন্টুর পাম্পকিন চিকেন আর স্পেশাল রাইস। যাক বাবা, শেষমেশ করে ফেলেছি আমি। বাবু বাবু, আরে পিন্টু, এত বড় কড়াই নিয়ে কোথা থেকে আসছো? বাড়ি থেকে বাবু। প্রতিবেশী গ্রামের প্রদর্শনীর জন্য আমার স্পেশাল পাম্পকিন চিকেন তৈরি। কি পাম্পকিন চিকেন? বাবা বাবা, খুব ভালো। আমি এখন থেকেই প্রতিবেশীদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি তাহলে। শেঠের নির্দেশে পিন্টু তাকে কড়াই দিয়ে দেয় আর তারপর তার দৈনন্দিন কাজে লেগে যায়। শেঠজি সঠিক সময়ে প্রদর্শনীতে পৌঁছান। যখন সবাই খেতে বসে তখন সবাইকে পিন্টুর বানানো স্পেশাল পাম্পকিন চিকেন সবাইকে দেওয়া হয়। তক্ষুনি ও মাই গড, এটা কে বানিয়েছে? কেন, কিছু হয়েছে সাহেব? কিছু গন্ডগোল নাকি? বলছি প্রথমে আগে এটা তো বলো যে পাম্পকিন চিকেনটা কে বানিয়েছে। আগে আমার হোটেলে একটা লোক কাজ করে, তো খুব ভালো খাবার বানায় ও। ওই এই নতুন ডিশটা বানিয়েছে। কি হয়েছে বাবু? কিছু ঠিকঠাক হয়নি নাকি? না না, খাবারটা সত্যি খুব ভালো। আমি আমার জীবনে এরকম চিকেন কখনো খাইনি। সেই জন্য আমি ওকে 1 লক্ষ টাকার পুরস্কার দিতে চাই। এই নাও, পুরো 1 লক্ষ টাকা চেক। কি 1 লক্ষ? বাইরে থেকে আসা সেই ইংরেজ বাবুর কথা শুনে শেঠের চোখে জল চলে আসে। উনি সময় নষ্ট না করে গ্রামে ফিরে আসেন আর পিন্টুর কাছে চেক দিয়ে দেন। পিন্টু, ওরে পিন্টু! আরে আরে বাবু, আর আস্তে আস্তে কি হলো? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হলোটা কি? ওরে, চিৎকার করবো না তো কি করবো বলতো? এই নাও তোমার পুরস্কার। কি 1 লক্ষ? হ্যাঁ পিন্টু, তোমার পরিশ্রমে ফল এসছে। হ্যাঁ বাবু, আজকেই আমি ওই জমিদারের সমস্ত সুদ টাকা দিয়ে দিতে পারবো। তারপরে আমি বাধা দেওয়া জমি টমি সব ফিরিয়ে নিতে পারবো। একটা কাজ করো, তুমি একটা ভালো একটা হোটেল খুলে নাও, তারপর আরো তুমি বড় হও, বুঝেছো? শেঠজির চোখ থেকে নতুন শুরু শুনে পিন্টুর চোখে জল চলে আসে। শেঠ সব সময় পিন্টুকে সাহায্য করতেন, আর এত কিছু হওয়ার পরেও উনি পিন্টুকে নিজের সাথে বেঁধে রাখেননি, বরং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। অবশেষে পিন্টু সে টাকা নেয় আর একটা নতুন জীবন শুরু করে। শিক্ষা: সত্যিকারের হৃদয় দিয়ে কাজ করলে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন নিজের গন্তব্য অর্জন করবেন। সরলতা, কঠোর পরিশ্রম আর নতুন প্রয়োগ দিয়ে পিন্টু নিজের নাম বানায়, আর পাম্পকিন চিকেন তার ভাগ্য পরিবর্তন করে। মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল। সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিৎজা খেলাম, কি ভালো পিৎজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিং এ পিৎজা অর্ডার করার পরে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিৎজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিৎজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না, যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই তারা পিৎজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। সুমিত্রা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা বাবা, আমরাও পিৎজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেবো একদিন। এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিৎজাই খাবো। দেখ রাজু, পিৎজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব।
কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিৎজা চাই। যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু, জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিৎজা খাবো। রকি দাদা স্কুলে বলেছিল পিৎজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা। চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায়ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো। ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়। আজও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন, আর কাল সন্ধেবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে। সবাই কাল সন্ধেবেলায় ভালো ভালো জামাকাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা, আমিও আসবো তো? আমাকে বললে না তুমি? না, তোমরা ওখানে যেতে পারবে না। ওখানে শুধু বড় লোকরা আসে, যাদের স্ট্যাটাস আছে। তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিৎজা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিৎজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও। ভেবে নিও পিৎজা খাচ্ছ। রকি, এরকম ভাবে বলতে নেই। চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজুর ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো, রকির কাল জন্মদিন। ও সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার। কাল আমি তোমাদের জন্য দারুণ আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিৎজা খেতে চাই। আমার পিৎজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই। পিৎজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি। পিৎজা যে ছেড়ে দাও ভাই, যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো। এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামা কাপড় পরে, আর আমরা 2 বছর ধরে একই জামা পরি। আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিৎজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, পরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল। ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রা থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো। চলো ওঠো। বাবা, আমি বলেছি তো, যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না। মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাজুর খুব খিদে পায়। ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়েই যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। ফিরে এসে সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা, হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে। সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকির পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল। সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল। ওখানে রীতা আসে। আরে, তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে। নাও, তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বাহ,
দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো। এটা তো দারুণ পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা। কাল পাটে পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা। এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়লো। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম। সত্যি দারুণ খেতে। তোমার হাতে তো জাদু আছে। অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি। আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব। যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো। দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল বাবু নামে পরিচিত হলো। শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো।